এখন অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2019 এই সফটওয়্যারটা আপনাদের সবাইকে দেওয়া হয়েছে, বা 2020 এই সফটওয়্যারটা আপনারা পাবেন। আমি দিব আপনাদেরকে 24 ভার্সনও দিব শেষ অংশে। তো আমরা এই সফটওয়্যারটা সবাইকে প্রোভাইড করার কারণ হচ্ছে সবার কম্পিউটারে যেন ইজিলি প্লে হয়। তো নর্মালি স্টার্ট মেনুতে গেলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2019 সফটওয়্যার দেখা যাচ্ছে। এখন অ্যাডোবি প্রিমিয়ার প্রো 19টাতে আমি জাস্ট একটা ক্লিক করলাম, একটা ক্লিক করলে এটা অন হয়। তো এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাডোবি প্রিমিয়ার প্রো অন হওয়ার পর এরকমটা দেখা যাচ্ছে। আপনারা যখন অ্যাডোবি প্রিমিয়ার প্রো অন করবেন, আপনারা প্রথম ইন্টারফেস এরকম দেখতে পারবেন। তো এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিস্টোরি, মানে এর আগে আমি কি কি কাজ করেছি কতদিন আগে। নর্মালি এই সফটওয়্যারে আমার কাজ করা হয় না, আমি আপগ্রেড ভার্সন 24 কাজ করছি এখন। দ্যাটস এখানে দেখা যাচ্ছে 3 ডেজ 4 ডেজ 6 ডেজ এরকম অপশন হয়ে আছে। তো এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই হিস্টোরির জায়গাতে আপনাদের কোনো কিছু থাকবে না, যেহেতু আপনার এর আগে কখনো কাজ করার নাই। আমরা সোজা চলে যাব নিউ প্রজেক্টে। আমরা যখন একটা নতুন ভিডিও এডিট করব, সেই ভিডিওর মধ্যে অনেক ধরনের এলিমেন্টস থাকবে, ভিডিও, অডিও, পিএনজি, ইমেজেস, জেপিজি, অনেক কিছু থাকবে কিন্তু সেখানে। তো যে কোনো জায়গাতে যখন এরকম অনেকগুলো এলিমেন্টস নিয়ে আমরা কাজ করি, তখন সেটাকে একটা প্রজেক্ট বলে। তো প্রিমিয়ার প্রো বা অ্যাডোবির যে কোনো সফটওয়্যারের এই কার্যক্রমগুলোকে এক একটা প্রজেক্ট বলা হয়। তো দ্যাটস ওয়াই আমরা একটা নিউ প্রজেক্ট নিব, নতুন প্রজেক্ট নিয়ে কাজ করব। সো নিউ প্রজেক্টে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখেন আর একটা ইন্টারফেস চলে আসছে। এই ইন্টারফেসে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে আপনার নেম সিলেক্ট করতে হবে, অর্থাৎ প্রজেক্টের নাম কি, আর একটা হচ্ছে লোকেশনটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। সো ফার্স্ট অফ অল প্রজেক্টের নাম দিব হচ্ছে ব্যাচ 2501। এটা হচ্ছে আমার প্রজেক্টের নাম দিলাম আপনাদের ব্যাচের নাম অনুসারে 2501 বা 2501। এখন এটা লোকেশন আমাকে ঠিক করে দিতে হবে, অন্যথায় পরবর্তী সময় আমি তো এটা খুঁজেই পাবো না। আমি যে যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি, এটা তো আর একদিনে নাও শেষ হতে পারে, 3 দিন লাগতে পারে, 3 মাস লাগতে পারে, 4 মাস লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। আমরা শুনি না মুভি এডিট করতে 1-2 বছর লেগে যাচ্ছে। তো তখন একটা প্রজেক্ট নিয়ে তো তারা লম্বা সময় কাজ করছে, রাইট? আর অ্যাডোবি প্রিমিয়ার প্রো কিন্তু পৃথিবীর সবচেয়ে প্রফেশনাল একটা সফটওয়্যার এবং পপুলার একটা সফটওয়্যার। এটার মধ্যেই মুভি এডিট করা হয়। এই যে যত মুভি দেখেন, পুষ্পা, বাহুবলী, কেজিএফ, যত নাম করা মুভি, সবই ঘুরে ফিরে এই প্রিমিয়ার প্রোতে কিন্তু এডিট করা হচ্ছে। সো এটাই সবচেয়ে প্রফেশনাল একটা সফটওয়্যার। সো যাই হোক, আমরা লোকেশনটা একটু সেট করে ফেলবো। লোকেশন সেট করার জন্য ব্রাউজে ক্লিক করব। ক্লিক করার পর ও অ্যাজ ইউজুয়াল আমার কম্পিউটার নিয়ে যাবে। তো দিস পিসি থেকে উইন্ডোজ সি, ভিডিওটিং ক্লাস, এখান থেকে এই যে ব্যাচ 2501 নামে আপনাদের নামে একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট করে দেওয়া হয়েছে আমাকে। এটার মধ্যে ডাবল ক্লিক করার পর আমি এখানে সিলেক্ট ফোল্ডার করে ফেললাম। তার মানে নাম এবং লোকেশন দুটো সেট করা হয়ে গেল। বাকি অপশন আসলে আমাদের কাজ নাই। এখানে একটু বোঝার বিষয় আছে। দেখেন রেন্ডারের মধ্যে দুটো অপশন আছে, একটা হচ্ছে মার্কিউরি প্লেব্যাক ইঞ্জিন জিপিইউ অ্যাক্সেলারেশন, আর একটা হচ্ছে সফটওয়্যার অনলি। সো দুটোর মধ্যে তফাৎ হচ্ছে আপনাদের কম্পিউটারে যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে এইটা অটোমেটিক্যালি সিলেক্টেড থাকবে, আর না থাকলে মার্কিউরি প্লেব্যাক ইঞ্জিন সফটওয়্যার অনলি এটা থাকবে। তো গ্রাফিক্স কার্ড থাকলে একটু স্মুথ থাকে, সফটওয়্যারে কাজ করাটা একটু আরামদায়ক হয়। গ্রাফিক্স কার্ড না থাকলে একটু কম আরামদায়ক হবে, একটু আটকে আটকে চলবে। সো যদি আপনাদের কম্পিউটারে গ্রাফিক্স কার্ড থাকে এবং তারপরও নিচের এটা সিলেক্টেড অবস্থা থাকে সফটওয়্যার অনলি, তাহলে আপনারা এটাকে একটু সিলেক্ট করে দেবেন। পার্সোনালি এখানে আপনাদের খুব একটা চেঞ্জেস করার প্রয়োজন কখনো মনে হয় পড়বে না। হ্যাঁ, আমার কখনো পড়েনি বা কারোই কখনো পড়েছে বলে আমি শুনিনি। আপনাদেরও পড়বে না, এটা অটোমেটিকলি সিলেক্টেড থাকবে যদি আপনাদের গ্রাফিক্স কার্ড থাকে। তো এটা জাস্ট বোঝার দরকার ছিল, তাই বুঝে ফেললাম। বাকি জায়গাতে কোনো কিছু চেঞ্জেস করতে হবে না আমাদেরকে, বা এটা আমাদের কোনো দেখার কিছু নাই এখানে। দেন ওকে প্রেস করব। ওকে প্রেস করলে এখন আমাদের সামনে এই যে একটা ইন্টারফেস চলে আসলো, এটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ইন্টারফেস। মূলত এই ইন্টারফেসে আমাদের এখন লাইফ লং সারাটা জীবন আমাদেরকে এই ইন্টারফেসের মধ্যেই কাজ করতে হবে। যত ভিডিও নিয়ে কাজ করব সব সময় এখানেই আসতে হবে, বারবার এখানে আসতে হবে। দেখেন এখানে অনেকগুলো ঘরের মতো বিষয় দেখা যাচ্ছে, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, অনেকগুলো ঘর কিন্তু এখানে আছে। হ্যাঁ, তো এইগুলোকে ইংরেজিতে বলে প্যানেল। হ্যাঁ, বা ভিডিও এডিটর ভাষায় এটাকে প্যানেল বলছি আমি, বা প্যানেল বলে আজকে। আপনারা এগুলোকে প্যানেল বলবেন। তো এই প্রত্যেকটা প্যানেলের আবার ভিন্ন ভিন্ন নাম আছে, যেমন এটা সোর্স প্যানেল, এটা প্রজেক্ট প্যানেল। এই নামগুলো আমরা এখন জানবো বা শিখবো। তার আগে একটা ছোট একটা উদাহরণ দিব আপনাদেরকে, একটু হাস্যকর উদাহরণ, যাতে করে আপনাদের সহজে মনে থাকে। আপনারা আমার সাথে রিলেট করবেন। আমরা যখন কোনো কিছু বাজার করার প্রয়োজন পড়ে বা কোনো কিছু বাজার থেকে কেনার প্রয়োজন হয়, আমরা কি করি? আমরা একটা ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছি এবং অনেক কিছু কিনছি, সেখানে শাক সবজি, মাছ, মাংস অনেক কিছু কিনি। কেনার পর বাজারে ব্যাগে করে সেটা বাসায় নিয়ে আসি। সেটা বাসায় নিয়ে আসার পরে সেটা আমাদের কিচেনে রেখে দিচ্ছি। তারপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন কাটা বাছার কাজ করার পরে সেটাকে রান্না বান্না করে ফাইনালি আমরা এনজয় করছি টেবিলে। আমাদের টেবিলে আমরা সেটা এনজয় করতেছি বা খাবারটা খাচ্ছি, রাইট? আমাদের লাইফের মধ্যে তো খুব বাস্তবিক গল্প এটা। নাকি কারো ভিন্নতা আছে? কেউ আবার বাজার থেকে খাবার টাবার আনেন না, কিচেনে রান্না বান্না করেন না, ধোয়া টোয়া করা হয় না, বা প্লেটে খান না, না না, নাকি? এরকমই এটাই ভাইয়া। তো কমন লাইফ, একদম কমন লাইফ। তো এই গল্পটাকে সেম।
এই গল্পটাকে একটু সময়ের জন্য মাথায় রাখবেন, ভিডিও এডিটিংয়ের এই প্রথম পার্টটা একদম ইজি হয়ে যাবে। আপনারা বোঝার ট্রাই করবেন, সবাই মনোযোগ আমার দিকে দেন আজকে প্লিজ। প্রথম ক্লাসটা না ধরতে পারলে কিন্তু পরবর্তী ক্লাস অনেক কঠিন হয়ে যাবে আমাদের জন্য। বাট আপনার যখন দুইটা বা তিনটা ক্লাস পার হয়ে যাবে, প্রথম ক্লাসটার কথা ভেবেই কিন্তু হাসি লাগবে। ইজি, খুবই ইজি মেথড। দেখুন, আমরা এটা হচ্ছে আমাদের সেই প্রজেক্ট প্যানেল, এটা হচ্ছে আমাদের সেই বাজারের ব্যাগ। এখানে আমরা সব ধরনের মাছ মাংস তরি তরকারি সব কিছু রাখি, দ্যাট মিন্স আমাদের ভিডিও অডিও ইমেজেস সব কিছু কিন্তু আমরা এখানে রাখছি। তো এই জায়গাটার মধ্যে আমরা যত ধরনের এলিমেন্টস আছে সব কিছু এখানে রাখবো বাজারের ব্যাগের মতো করে। এরপরে এইটাকে নিয়ে এখান থেকে আমাদের যেটা যেটা প্রয়োজন, যে যে এলিমেন্টসকে প্রয়োজন, সেই এলিমেন্টসগুলোকে নিয়ে যাবো আমরা হচ্ছে ওপরের প্যানেলে। ওপরের এটার নাম হচ্ছে সোর্স প্যানেল। এই সোর্স প্যানেলে আমরা আসলে এটাকে কাটাকাটির কাজ করব। কাটাকাটির কাজ করার পরে এটাকে নিয়ে যাব হচ্ছে আমরা এই টাইম লাইনে। এই টাইম লাইনের মধ্যে যত ধরনের মশলাপাতি আছে, রান্নাবান্না করার কাজ আছে, সব কিছু আমরা করব। করার পর ফাইনালি আমরা এই মেইলটাকে বা এই ফুডটাকে এনজয় করবো হচ্ছে আমাদের প্রোগ্রাম মনিটর, অর্থাৎ এখানে দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের সেই প্লেট যেখানে ফাইনালি আমরা এটাকে এনজয় করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের সেই স্ক্রিন। তো ওই গল্পটাকে আপনার মাথায় রাখেন, কিছুক্ষণ পরে এই বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা গল্পটাকে একটু পরে আবার কন্টিনিউ করব। তো খেয়াল করে দেখেন, আমি একটু আগে যেটা বলছিলাম যে এখানে অনেকগুলো প্যানেল আছে। এটার নাম প্রজেক্ট প্যানেল, পাশে ইফেক্ট প্যানেল, এখানে মার্কার্স আর একটা প্যানেল, হিস্টোরি আর একটা প্যানেল, ওপরে সোর্স প্যানেল, ইফেক্ট কন্ট্রোল। তো টোটাল কতগুলো প্যানেল আসলে এটার মধ্যে আছে এই উইন্ডোজে ক্লিক করে দেখা যাচ্ছে। দেখেন, অডিও ক্লিপ মিক্সার, অডিও মিটার্স, অডিও ট্র্যাকার, এতগুলো প্যানেল কিন্তু এখানে আছে, অনেকগুলো প্যানেল কিন্তু এখানে আছে। তো সবগুলো প্যানেল কিন্তু এখন অন করা নাই। মূলত যেখানে সিলেক্টেড বাটনটা আছে বা সিলেকশনটা করা আছে, এই প্যানেলগুলো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। কাজের প্রয়োজনে বা আপনার নিড অনুযায়ী এখানে বাকি যে প্যানেলগুলো আছে এগুলো ফিউচারে আপনাদের লাগবে। সো তখন এই প্যানেলগুলো নিয়ে আমরা কিন্তু এখানে ক্লিক করলে প্যানেলগুলো অন হয়ে যাবে এবং কাজ করতে পারবো আমরা। ওকে, দেখুন এইখানে যে প্যানেলগুলো আছে আমরা চাইলে এই প্যানেলগুলোকে অফও করতে পারি। লাইক হিস্টোরি এখান থেকে ক্লোজ করে ফেললাম, মার্কার্স এটাকে ক্লোজ করে ফেললাম, আমরা এটাকে ক্লোজ করে ফেললাম, এটাকেও ক্লোজ করে ফেললাম, ইফেক্ট কন্ট্রোল এটাকেও ক্লোজ করে ফেললাম, ইফেক্ট এটাকেও ক্লোজ করে ফেললাম। আবারও এই যে প্যানেলগুলোকে ক্লোজ করে ফেললাম, এটাকে ফিরিয়ে আনার জন্য উইন্ডোজ থেকে আমরা কিন্তু ইফেক্টে ক্লিক করলাম, ইফেক্ট চলে আসলো। আমরা উইন্ডোজ থেকে ইফেক্ট কন্ট্রোলে প্রেস করলাম, ইফেক্ট কন্ট্রোলটা চলে আসলো। তাহলে যে কোনো প্যানেলকে এখান থেকে ক্লোজ কীভাবে করা যায় কিংবা আবার ফিরিয়ে কীভাবে আনা যায় সেটা আমাদের কাছে পরিষ্কার। ওকে, আমরা চাইলে কাজের সুবিধার্থে এই প্যানেলগুলোকে চেঞ্জও করতে পারি। লাইক এটাকে নিয়ে আসতে পারি এখানে, এই টাইমলাইনকে নিয়ে চলে যেতে পারি এখানে, হ্যাঁ, এই প্রজেক্ট প্ল্যানকে নিয়ে চলে আসতে পারি এখানে, ইসেনশিয়াল গ্রাফিক্স নিয়ে আসতে পারি এখানে। তো এরকম করে সব কিছু আমাদের সুবিধা মতো আমরা চেঞ্জ করতে পারি। আবার এই চেঞ্জ করতে করতে বা হুটহাট করে না বুঝেই আমাদের এই ফুল প্যানেল বা প্রিমিয়ার প্রো যে ইন্টারফেস এটা নষ্ট হয়ে যেতে পারে। যদি কখনো এরকম নষ্ট হয়ে যায় তাহলে উইন্ডোজে চলে যাবেন, এই একই অপশনে উইন্ডোজ থেকে একটু উপরের দিকে শুরুর দিকে থাকবে ওয়ার্ক স্পেস। মনে রাখবেন উইন্ডোজের মধ্যে ওয়ার্ক স্পেস প্রথম অপশনটাই। এখানে আসলে এই যে নিচে রিসেট টু সেভ লেআউট, মানে আপনার যে লেআউটটা ছিল প্রথমে সেটা কিন্তু চলে আসবে। তো এটার আবার শর্টকাট বাটন আছে, অল্টার প্লাস শিফট প্লাস 0। আমরা শর্টকাট বাটনের ইম্পর্টেন্সে নিয়ে কিছুক্ষণ পরে কথা বলবো বা নেক্সট ক্লাসে। তো এই রিসেট টু সেভ লেআউটে একটা ক্লিক করবেন, তাহলে দেখেন পুরো ইন্টারফেসটা আবার আগের মতো হয়ে যাবে। অর্থাৎ আমরা যখনই কোনো প্যানেল এরকম কম বেশি বা নষ্ট করে ফেলতে পারি, যদি ইন্টারফেস নষ্ট করে ফেলি, আমরা কিন্তু রিসেট করার অপশনটা পাচ্ছি। আমরা রিপিট করছি আরেকবার, উইন্ডোজ ওয়ার্কস্পেস এখান থেকে রিসেট টু সেভ লেআউট, তাহলে আপনার প্যানেলটা আবার পুনরায় আগের মতো হয়ে যাবে। তো এটা ছাড়াও আমাদের উপরে কিছু অপশন আছে, দেখেন লার্নিং, অ্যাসেম্বলি, এডিটিং, কালার, ইফেক্ট, অডিও, গ্রাফিক্স, লাইব্রেরিজ। এই অপশনটা এখানেও দেখা যায়, এখানে ওই একই জিনিসটা দেওয়া আছে, অ্যাসেম্বলি, অডিও, কালার, এডিটিং। তো এর মধ্যে বিভিন্ন পার্সন বিভিন্নটা ইউজ করে। কেউ গ্রাফিক্সের কাজ যখন করে সে গ্রাফিক্সের প্যানেল অন করে রাখে, কেউ আবার ইফেক্ট বিশেষজ্ঞ বা ইফেক্ট নিয়ে খুব কাজ করে তারা ইফেক্টের প্যানেল অন করে রাখতে পারে। এই প্রিমিয়ার প্রোর মধ্যে অনেক এডিটর এমন আছে শুধুমাত্র কালারের কাজ করে, সে অন্য কোনো কাজ করে না। হ্যাঁ, এরকম ভাগ ভাগ হয়ে যায় ফিউচারে যখন এক্সপিরিয়েন্স বাড়ে, তখন আবার বড় বড় এডিটরের মধ্যে ডিপার্টমেন্ট ভাগ হয়ে যায়। তো কেউ আবার আছে এরকম শুধু কালার নিয়ে কাজ করে। তো আমরা এখন যেহেতু বেসিক লেভেলে আছি বা ভিডিও এডিটিং, প্রপার ভিডিও এডিটিং শিখবো মার্কেট প্লেসের জন্য বা জব করার জন্য, আমাদের প্যানেল থাকবে এই এডিটিংটা, লার্নিংও থাকবে না বা অন্য কোনোটা থাকবে না। এই যে দেখেন উপরে প্রথমে কিন্তু লার্নিংটা আছে। আপনারা যখন প্রথমবারের মতো সফটওয়্যারটা ইনস্টল করবেন, আমার এটা তো আগে ইনস্টল করা, আপনারা যখন প্রথমবার করবেন আপনাদের কিন্তু এই লার্নিংটা অন থাকতে পারে। তো ডেফিনেটলি আপনার এডিটিংটা অন করে নেবেন। লার্নিংটার মতো ডিফারেন্ট নেই, একটু ডিফারেন্ট, কিছু কিছু ডিফারেন্ট। হ্যাঁ, জাস্ট এই ইন্টারফেসগুলো একটু অন্যান্যভাবে সাজিয়ে দেয় আমাদেরকে কাজ করার উদ্দেশ্যে, রাইট? এটাই। লাইক গার্মেন্টসের অফিস একরকম থাকে, ব্যাংকের অফিস একরকম থাকে, একটা শিক্ষা প্রতিষ্ঠানের অফিস একরকম থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট, বাট সবই কিন্তু অফিস। সব জায়গাতেই কম্পিউটারে বসে একটা মানুষ কাজ করে, বাট এক একটা অফিসের প্রয়োজন ভেদে ডিফারেন্ট ডিফারেন্ট থাকে। সে প্রিমিয়ার প্রোটাও এরকম। ওকে, তাহলে এই ইন্টারফেস গোছানো, এখানে কোনো কিছু আনা নেওয়া, কেটে ফেলা, সবগুলো বিষয় কিন্তু আমরা বুঝতে বুঝতে পারলাম। তো এই যে কিছু ইন্টারফেস আছে বা প্যানেল আছে এগুলোকে একটু অফ করে দিই, এগুলো আজকে আমাদের প্রয়োজন নাই, এগুলো আসলে ইম্পর্টেন্ট না, এগুলো আমাদের কোনো কাজে আসবে না। ওকে,
সো এখন আমাদের সামনে প্রজেক্ট প্যানেল আছে, সোর্স প্যানেল আছে, এইসব বিষয়গুলো আছে। আমরা একটু উদাহরণ দেখি। এই প্রজেক্ট প্যানেলে আমরা আসলে সব ধরনের ভিডিও অডিও জেপিজে নিয়ে আসবো, অর্থাৎ ওই বাজারের ব্যাগের মধ্যে যেমনটা সব কিছু ছিল এই প্রজেক্ট প্যানেলে কিন্তু সব কিছু থাকবে। তো এই প্রজেক্ট প্যানেলে কোনো কিছু নিয়ে আসাটাকে বলা হচ্ছে ইম্পোর্ট করা। বিদেশ থেকে মাল ইম্পোর্ট করে বলে না, ওই ইম্পোর্ট, এই আইএমপিওআর, ইম্পোর্ট করা। ইম্পোর্ট করার তিনটা ধাপ আছে। ফাইল থেকে এখান থেকে ইম্পোর্টে ক্লিক করতে পারি, এটা শর্টকাট বাটন হচ্ছে কন্ট্রোল+আই। এভাবে ইম্পোর্ট করতে পারি, অথবা এখানে ডাবল ক্লিক করেও আমরা কম্পিউটারে যে কোনো অংশে যে ইম্পোর্ট করতে পারি। তো সবচেয়ে প্রফেশনাল এবং কমন ওয়ে হচ্ছে নর্মালি এরকম একটা ফোল্ডার ওপেন থাকবে, যেখানে যেমন আমার ডাউনলোড ফোল্ডারের মধ্যে অনেক কিছু আছে। এখান থেকে ডিরেক্টলি স্লাইড করে ভিডিও নিয়ে আসবে। যেমন এখানে আমার একটা ভিডিও আছে, এই ভিডিওটাকে ডিরেক্টলি ধরে আমি এখানে নিয়ে চলে আসলাম। আপনারা এইভাবে ইম্পোর্ট করায় অভ্যস্ত করবেন নিজেকে। ওকে, এটা হচ্ছে একটা প্রফেশনাল ওয়ে। হ্যাঁ, ডাবল ক্লিক করেও এরকম ডাবল ক্লিক করে ইম্পোর্ট করতে পারেন, নো ইস্যুস, কোনো প্রবলেম নাই এতে। তো আমি ডাবল ক্লিক করে এখানে কিছু ভিডিও আছে, এই যে ভিডিওগুলো একটু সিলেক্ট করে নিলাম এবং ওপেন করে ফেললাম। তাহলে এটাও কিন্তু এখানে চলে আসলো। আবার আমরা ফাইল থেকে ইম্পোর্টে ক্লিক করতে পারি, এখান থেকে ওই একই ইন্টারফেস এখান থেকেও ক্লিক করে ওপেন করতে পারি, তাহলে ইম্পোর্ট হয়ে গেল। এই হচ্ছে ইম্পোর্ট করার ক্রাইটেরিয়া বা মেথড, অর্থাৎ বাজার করার প্রক্রিয়া, বিভিন্ন মাছ মাংস ক্যাটাগরি জিনিসপত্র এখানে নিয়ে আসা। মানে আমরা তো সবই ভিডিও নিয়ে আসলাম, আমরা কি এখানে অডিও নিয়ে আসতে পারি, ছবি নিয়ে আসতে পারি? হ্যাঁ, আমরা এখানে অডিও ছবি সবই নিয়ে আসতে পারি। আমার কাছে একটা মিউজিক আছে, এখানে একটু শুনে দেখি আমি। একটা মিউজিক আছে, এই মিউজিককে স্লাইড করে এখানে নিয়ে চলে গেলাম। আচ্ছা, আমরা কি ছবি নিয়ে আসতে পারি? হ্যাঁ, আমরা ছবিও নিয়ে আসতে পারি। এখানে একটা ছবি আছে, এই ছবিটাকেও স্লাইড করে নিয়ে গেলাম। দেখেন এখানে একটা ছবিও চলে আসে। তার মানে সব কিছু আসলে এই প্রজেক্ট প্যানেলের মধ্যে থাকবে। এখন এইসব বিষয়কে নিয়ে আমরা কাজ করব। এখন কিছু কিছু বিষয় থাকে আমাদের রেগুলার লাইফে, যেমনটাই থাকুক না কেন, বাট এখানে অনেক বড় বড় ভিডিও থাকতে পারে, ছোট ভিডিও থাকতে পারে। যত বড় ভিডিও থাকুক না কেন, আমরা চাইলে যে কোনো ভিডিওকে, যেমন এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটাকে এই যে সোর্স প্যানেল আছে, এই সোর্স প্যানেল এখন নিয়ে যাব। এখানে আমরা কাটসের কাজ করব, ভিডিওটাকে একটু ছোট করে দেন আমরা ইউজ করব। তো দ্যাটস ওয়াই এই ভিডিওটাকে এরকম ধরে টেনে উপরে নিয়ে ছেড়ে দিলাম। যে কোনো ভিডিওকে এরকম স্লাইড করে এরকম ধরে উপরের দিকে ছেড়ে দিলে এখানে চলে আসে। খুব সহজ মেথড। আমি যেভাবে আপনাদেরকে ভাবাচ্ছি, যেভাবে বোঝাচ্ছি, যেভাবে শেখাচ্ছি, আপনারা ঠিক এইভাবে চিন্তা করবেন। কেউ কারো পার্সোনাল অভিব্যক্তি দিয়ে চিন্তা করবেন না। আমরা যেটা করি অনেক সময় ছোটোবেলায় স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে টিচাররা শেখালে আমরা নিজেদের পার্সোনাল লাইফের মতো করে এটাকে কল্পনা করি, বাট সেটা কল্পনা করে আপনি বেনিফিটেড হবেন না, এর পরের স্টেপটা তো আপনি জানেন না। কাজেই আমার মতো করে যদি একটু কল্পনা করেন, আপনাদের জন্য পরের স্টেপটা ইজি হবে। হ্যাঁ, এবং সহজভাবে চিন্তা করবেন, কোনোভাবে কঠিনভাবে চিন্তা করবেন না। আমরা প্রজেক্ট প্যানেল থেকে একটা ভিডিওকে এরকম স্লাইড করে নিয়ে যেতে পারি, তাই না? সহজ জিনিস, ধরে মাউস দিয়ে নিয়ে যাচ্ছি, এর থেকে সহজ আর কী হতে পারে পৃথিবীতে? তাহলে এখানে আমি টেনে নিয়ে গেলাম। এখন এই সোর্স প্যানেলে ভিডিওটা দেখা যায় যে এখান থেকে এটাকে নিয়ে ধরে এরকম দেখা যায় শুরু থেকে শেষ পর্যন্ত। চাইলে এখান থেকে প্লেও করা যায়, বাট এখান থেকে আমরা প্লে করব না, বা এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে কখনোই আমরা এরকম বাটন অনেক জায়গাতেই থাকবে, এখানে আছে এবং এখানেও আছে, ইন ফিউচার একটু পরে আমরা এই কাজ দেখব। তো এখান থেকে এই বাটন দিয়ে প্লে করব না, আমরা প্লে করবো হচ্ছে স্পেস বার বাটন দিয়ে। আমাদের কিবোর্ডের সবচেয়ে যে বড় বাটনটা আছে, এই বাটনটা ক্লিক করলে এটা প্লে হয়ে যায়, আবার ক্লিক করলে এটা থেমে যাচ্ছে। তা আমরা এইভাবে করে পুরো ভিডিওটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এই ভিডিওটা নিয়ে আমরা এখন কাজ করব, বাট এই ভিডিওটা নিয়ে যে কাজ করব, তাহলে আমাদের তো একটা টাইম লাইন দরকার, একটা সিকোয়েন্স দরকার। আমরা যখন কোনো বিষয়, কোনো বস্তুকে রান্নাবান্না করছি, লাইক রাইস যখন আমরা রান্না করতেছি তখন ডিফারেন্ট ক্যাটাগরির প্যান দরকার হচ্ছে, আমরা যখন সবজি রান্না করছি তখন ডিফারেন্ট ক্যাটাগরির ইনস্ট্রুমেন্ট দরকার হচ্ছে, তাই না? মানে প্রোডাক্টের উপর বুঝে বুঝে তো পাত্র চেঞ্জ করছি আমরা, তাই না? নাকি সব একই রকম পাত্রতে রান্না করি? যেখানে ভাত রান্না করছি সেখানে কি ভেজিটেবল রান্না করতেছি এরকম, না ডিফারেন্ট আলাদা ডিফারেন্ট? আলাদা। আলাদা আলাদা। তাহলে আমরা যখন একটা ভিডিও নিয়ে কাজ করব, তো সেই ভিডিওটা আসলে কেমন স্ক্রিনের মধ্যে দেখা যাবে, সেটা 4K হবে নাকি এইচডি হবে, নাকি 480 হবে, নাকি এর চেয়ে ভালো ক্যাটাগরির হবে, তো এটা কিন্তু আমাদেরকে আগে থেকে নির্ধারণ করে দিতে হবে। আসলে আমরা আগে থেকেও নির্ধারণ করে দিতে পারি, ইনিশিয়ালিও একটা ওয়ে আছে, সেটা একটু পরে বলবো। তো এই সিকোয়েন্সটা নেওয়ার প্রক্রিয়াটা কি, এই পাত্রটা নেওয়ার প্রক্রিয়াটা কি, যে পাত্রের মধ্যে আমরা এখন অনেকগুলো ভিডিওকে, অনেকগুলো খাবার দাবার একসঙ্গে রান্নাবান্না করব, তো সেই পাত্রটাকে আমি বলছি সিকোয়েন্স। আমরা যখন পরীক্ষার মধ্যে খাতায় লিখি তখন কি একটা খাতা নিয়ে একটা কাগজ নিচ্ছি, আমরা একটা কাগজের মধ্যে লিখছি, এমএস ওয়ার্ডের মধ্যে টাইপ করছি, যখন ফটোশপে কাজ করি একটা ক্যানভাস নেই, তেমনি করে ভিডিও নিয়ে কাজ করতে হলে আমাদের কিন্তু একটা সিকোয়েন্সের দরকার হয়। তো সেই সিকোয়েন্সটা তৈরি করার জন্য আমরা সোজা চলে যাব ওপরে, এবং এখান থেকে ফাইল, ফাইল থেকে নিউ, নিউ থেকে সিকোয়েন্স। তো এই সিকোয়েন্সে ক্লিক করলে দেন এই সিকোয়েন্সের মধ্যে আমরা কাজ করতে পারবো। ওকে, এই সিকোয়েন্সের একটা শর্টকাট বাটন আছে কিন্তু, কন্ট্রোল+N। মনে রাখতে হবে শর্টকাট বাটনটা কন্ট্রোল+N। বারবার এই ফাইলে এসে, নিউতে এসে, সিকোয়েন্সে ক্লিক করে কাজ করাটা বেশ ভোগান্তিকর। তো ডেফিনেটলি আমরা এই শর্টকাট বাটনটা মনে রাখবো এবং এই শর্টকাট বাটনটা ব্যবহার করেই কাজ করব। সো এই সিকোয়েন্সের মধ্যে এখন দেখানোর জন্য আমি ডিরেক্টলি একটা ক্লিক করলাম, বাট আপনারা কন্ট্রোল+N ক্লিক করে কিন্তু এই অপশনটায় আসবেন।
সো এটাতে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের কাছে একটা ইন্টারফেস আসে, এখানে অনেক ধরনের অপশন আছে, বাট রিয়েলিটিতে আমরা একজন প্রফেশনাল ভিডিও এডিটর হিসেবে যে কমন ভিডিওগুলো এডিট করব, সেই কমন ভিডিওগুলো এডিট করার জন্য আমাদের যে ধরনের সিকোয়েন্স দরকার সেই সিকোয়েন্সটা পাবো আমরা হচ্ছে এই অপশনটাতে, এইচডিভি মানে এইচডি ভিডিও। এখানে একটা ক্লিক করলে এখানে এখানে আবার অনেকগুলো অপশন আছে, 720p 30, 720p 25, 24, এভাবে 1080p 30, এইগুলো আসলে কি? তো 720p মানে 720 পিক্সেল, 720 পিক্সেল, আর 30 মানে 30 fps মানে 30 ফ্রেম পার সেকেন্ড। ওকে, তো আমি এখন বুঝিয়ে বলছি, এই 720 হচ্ছে রেজোলিউশন বা 1080 হচ্ছে রেজোলিউশন। হ্যাঁ, এটা হচ্ছে 720 হচ্ছে এইচডি আর 1080 হচ্ছে ফুল এইচডি। সহজ ভাষায় এটাকে কঠিনভাবে ক্রিটিক্যাল ওয়েতে চিন্তা করে কোনো বেনিফিটেড হবেন না আপনারা, সহজভাবে চিন্তা করবেন, আমার মতো করে চিন্তা করেন। সো 720 হচ্ছে এইচডি আর 1080 হচ্ছে ফুল এইচডি, এর থেকেও বেশি হচ্ছে কি 4K। তো 4K বিষয়ে আজকে আলোচনা না, অন্য একটা সময়, বা আপনারা ফিউচারে নিজেরাই করতে পারবেন। তো এই যে 1080 এখানে আছে, আমরা আজকে এই ফুল এইচডি নিয়ে কাজ করব। এর পাশে 30টা আবার কি জিনিস? এই 30টা মানে হচ্ছে 30 ফ্রেম পার সেকেন্ড বা 30 এফপিএস। ফ্রেম পার সেকেন্ড আবার কি জিনিস? আসলে আমরা যখন ক্যামেরা দিয়ে ভিডিও করি তখন আমাদের ক্যামেরাটা ওই 1 সেকেন্ডের মধ্যে অনেকগুলো ছবি তোলে, প্রত্যেকটা মোমেন্টের ছবি তোলে, এবং যখন আমরা সেই সবগুলো ছবিকে ওয়ান বাই ওয়ান করে দেখতে থাকি তখন আমাদের কাছে রিয়েল লাইফে একটা ভিডিওর মতো মনে হয়, বা আমাদের চোখে মনে হয় একটা চলমান দৃশ্য আমরা দেখতে পারতেছি। ওকে, তো আমরা যে ক্যামেরাগুলো দিয়ে ভিডিও করি মূলত এই ক্যামেরা দিয়ে কোনো ভিডিও হয় না, এই ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়। সে যেটা করে 1 সেকেন্ডের মধ্যে 30টা ছবি তোলে। তাহলে এই 30 এফপিএস মানে হচ্ছে 30 ফ্রেম পার সেকেন্ড, মানে 30 ফটোজ ইন সেকেন্ড, মানে 30টা ছবি তুলছে 1 সেকেন্ডে। 25 মানে 25টা ছবি, 24 মানে 24টা ছবি। তো এই ফ্রেম যত বেশি থাকবে ভিডিওর কোয়ালিটি তত হাই হবে। ওকে, তাছাড়াও আমাদের যদি কখনো স্লো মোশন ভিডিও করতে হয় আমাদের কিন্তু একটু বেশি ফ্রেমের ভিডিও নিতে হয়, তাহলে আমরা সেটাকে স্লো করতে পারি। তাহলে 30 মানে কি দাঁড়ালো? 30 মানে আমরা যখন আমাদের ক্যামেরা দিয়ে ভিডিও করি তখন ওই ক্যামেরা প্রতি 1 সেকেন্ডে 30টা ছবি তুলছে, প্রত্যেকটা মোমেন্টামের প্রত্যেকটা মুভমেন্টের ছবি কিন্তু সে তুলছে, এবং পরবর্তীতে আমাদের চোখের সামনে সবগুলো ছবি যখন একসঙ্গে প্লে হয় আমাদের কাছে দেখতে একটা ভিডিওর মতো করে মনে হচ্ছে। ওকে, এটাই হচ্ছে 30 ফ্রেম পার সেকেন্ড বা 24 পার সেকেন্ড। তো এর নিচে এটা সিলেক্ট করার পর নিচে দেখেন ওকে একটা বাটন আছে, এই ওকে বাটনে প্রেস করবেন। এখানে আসলে অনেকে একটু প্রবলেম ফেস করতে পারেন, যারা ছোট ল্যাপটপের মধ্যে কাজ করছেন, স্ক্রিন যাদের ছোট, ল্যাপটপের সাইজটা যাদের ছোট, তারা দেখবেন যে এটাকে এইরকম দেখতে পারবেন, মানে আপনি ওকে বাটনটা খুঁজে পাবেন না। মাথায় তো বিশাল টেনশন, পাহাড় ভেঙে পড়বে। পাহাড় ভেঙে পড়ার কিছু নাই, এই ওকে বাটনটা নিচে আছে, আপনার ডিসপ্লে ছোট তাই দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটাকে সিলেক্ট করে জাস্ট কিবোর্ডের এন্টার বাটন প্রেস করলেই হবে। কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলাম আমি। ওকে, তাহলে কিন্তু আমার একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল, এখানে বিশাল বড় একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল। মূলত এই সিকোয়েন্সের মধ্যে সব ধরনের ভিডিও নিয়ে আমরা কাজ করতে পারি। আমাদের সকল রান্নাবান্নার কাজ এই পাতিলের মধ্যেই আমরা করব বা সম্পন্ন করব। ওকে, তো এই সিকোয়েন্সের মধ্যে এখন ভিডিওটা তো আনতে হবে। তো আমি এই ভিডিওটাকে এখন নিয়ে আসি, এই ভিডিওটাকে এরকম আবার স্লাইড করে টেনে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার সঙ্গে সঙ্গে একটা লেখা উঠছে এখানে যে আপনার ভিডিওর সাইজ এবং আপনার সিকোয়েন্সের সাইজ একরকম না, মিলছে না, দুটো ডিফারেন্ট। এখন প্রিমিয়ার প্রো আমাকে জিজ্ঞেস করছে যে আমি কি এক্সিস্টিং করবো, মানে এই সাইজটাই রাখবো নাকি সাইজটা চেঞ্জ করে দিব আপনার ভিডিও অনুসারে। তো আমরা শেখার জন্য এখন বলবো যে না, আমি তোমাকে যে সিকোয়েন্সের সাইজ দিয়েছিলাম আগে তুমি সেটাই রাখো। তাহলে আমি কিপ এক্সিস্টিং সেটিংস একটা ক্লিক করলাম। তাহলে এখন দেখা যাচ্ছে যে এটা একটু ডিফারেন্ট। কতটুকু ডিফারেন্ট, এই ভিডিওটার আসলে কি ডিটেলস সেটা একটু দেখি তো আমরা। তো এরকম ভিডিও ডিটেলস দেখার জন্য আমাদেরকে এই ভিডিওর উপরে থেকে রাইট বাটনে ক্লিক করতে হবে। আগেই বলছি রাইট বাটনে ক্লিক করার পর হিউজ অপশন আসবে, সব অপশন আমি আপনাদেরকে এখন এই ক্লাসে শেখাচ্ছি না, ওই অপশনের দিকে তাকানো যাবে না এখন, পরে। তাহলে এই ভিডিওটা যে আমি নিয়ে আসলাম এটা এখানে লেয়ার আকৃতিতে দেখা যাচ্ছে, এগুলোকে লেয়ার বলে। এটার মধ্যে রাইট বাটন ক্লিক করে একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসলে এখানে প্রপার্টিজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এই ভিডিও ডিটেলস দেখা যাচ্ছে। দেখেন এই ভিডিও সবই তো সেম আছে, 1080 পিক্সেল, এটা 1080 মানে 1920 বাই 1080 সিকোয়েন্স ঠিক আছে। বাট আমার এই যে ভিডিওটা আমি নিয়ে আসছি এখানে, এটার ফ্রেম রেট 29.97, মানে 0.03 কম। এটা খুব একটা ইফেক্টিভটা কোনো প্রবলেম নাই, বাট 0.03 কম বলেই এই ডিফারেন্টটা আমাকে সে জিজ্ঞেস করছে। বাট আমার আলটিমেটলি এই ভিডিওতে কোনো প্রবলেম হবে না। ওকে, তো আমরা যদি সেটিংসটা চেঞ্জ করতে বলতাম সিকোয়েন্সে, তাহলে কিন্তু আবার আমার সিকোয়েন্সের সেটিংসও 29.97 করে দিতে হবে। ওকে, আশা করছি বিষয়টা ক্লিয়ার। এখন কথা হচ্ছে ক্যামেরাম্যান যখন ভিডিও করে
তখন সেই ক্যামেরাম্যান তো নিজেই পারফেক্টলি ভিডিও করে, সে তো 1080 বা ফুল এইচডি বা 720 বা 4K-তে সে তো এটাকে সেট করেই ভিডিও করে। আমরা আমাদের স্মার্টফোনের মধ্যে দেখি নাই 720-র অপশন আছে, 1080-র অপশন আছে, 4K-তে ভিডিও করা যায়। তাহলে আমরা তো সেটিংস ঠিক করেই ছবি তুললাম, ভিডিও করলাম, তাহলে আবার কেন প্রিমিয়ার প্রোতে সেই মাতব্বরি করতে হবে? তো এইরকম প্রফেশনাল ভিডিওর ক্ষেত্রে আমাদের কাছে কোনো কিছু করতে হবে না। তো ম্যাক্সিমাম সময় আমাদের ক্লায়েন্ট আমাদেরকে পারফেক্ট ভিডিও প্রোভাইড করবে, সেখানে আমাদেরকে আলাদা করে সিকোয়েন্সার নিতে হবে না। ওকে, সো প্রিমিয়ার প্রোতে চলে যাওয়ার পরে আমি এখন এটাকে এই ভিডিও বা এই যে টাইম লাইনের মধ্যে আমি যে সিকোয়েন্সটা নিলাম, পুরো সিকোয়েন্সটাকে কেটে ফেললাম, একদম আগের মতো কিন্তু ফাঁকা হয়ে গেছে। তো আমরা এই সিকোয়েন্সটাকে এই ফাইল নিউ এখান থেকে যে তৈরি না করে আমাদের ভিডিও যদি পারফেক্টলি হয়, তাহলে এই ভিডিওকে ডিরেক্ট টেনে এনে এখানে ছেড়ে দিলেও ও কিন্তু ভিডিওর সাইজ অনুযায়ী অটোমেটিক একটা সিকোয়েন্স আমাদেরকে তৈরি করে দিবে। তাহলে আমাদের ভিডিওর সাইজ যদি পারফেক্টলি থাকে, ঠিকঠাক থাকে, আমরা এই ভিডিওকে স্লাইড করে নিয়ে এসেও এরকম অটোমেটিক সিকোয়েন্স তৈরি করে নিতে পারবো। এখন ভিডিও এবং সিকোয়েন্সের সাইজ দুটো একদম সেম, এই ভিডিওর সাইজের উপর ডিপেন্ড করেই এই সিকোয়েন্সটা তৈরি হচ্ছে। ওকে, সিকোয়েন্স নিয়ে আর কখনোই আলাদাভাবে চিন্তা করার কোনো কিছু নাই, এই ব্যাপারটা কোনো জটিলতাও নাই, বা এই ব্যাপারটা নিয়ে সামনে আমাদেরকে রিসার্চ করতে হবে, ক্লায়েন্টকে বলতে হবে, কাজ করতে হবে, এরকম কিছু না। তাহলে সিকোয়েন্সের চিন্তাভাবনা শেষ হয়ে গেল, সিকোয়েন্সের চিন্তাভাবনা। এখন এখানে যে একটা ভিডিও নিয়ে আসলাম, দেখেন এই ভিডিও, এখানে এই ভিডিওর উপর একটা কার্সার আছে বা একটা হেডার আছে, এই হেডারটাকে যদি নাড়াই, দেখেন উপরে ভিডিওটা প্লে হয়। এটা হচ্ছে জাস্ট প্রিভিউ মনিটর, এখানে জাস্ট দেখতে পাবো আমরা, মানে আমাদের আউটপুটটা কি হচ্ছে এখান থেকে আমরা নাড়িয়ে দেখতে পারবো। আমরা চাইলে এখানে প্লে করতে পারি। তো এই প্লেটা এখান থেকে করবো না, এখানেও আমরা স্পেস বার ক্লিক করব। আমরা যখন এখানে ক্লিক করছি বা স্পেস বার ক্লিক করি, এখানে প্লে হয়। আমরা যখন এখানে ক্লিক করে স্পেস বার ক্লিক করি, তখন এখানে প্লে হয়। তো এই সোর্স প্যানেল হচ্ছে কাটার জন্য, মানে ভিডিওকে ছোট বড় করার জন্য সোর্স প্যানেলের ব্যবহারটা আমরা করছি। ওকে, আমি একটু পরে ছোট বড় করেও দেখাচ্ছি। এখন একটা ভিডিওতে আমি নিলাম, চুজ করলাম, খুব ভালো লাগলো, আমার আর একটা ভিডিও নিতে হবে, তাহলে এখানে একটা ভিডিও আছে। এখন এই ভিডিওতে এই মেয়েটা যেখান থেকে একটু রাউন্ড করে, যেখানে একটা ঘোরে, দেখেন এখানে একটা রাউন্ড করছে, তো এই সিনটুকু আমার দরকার, এর আগের এবং পরের সিনটুকু আমার দরকার নাই। তাহলে এখান থেকে আমি নিব। তো এখান থেকে এইটুকু যদি আমি সিলেক্ট করতে চাই, তাহলে অবশ্যই প্রিমিয়ার প্রোর মধ্যে এইটুকু অংশ আমাকে সিলেক্ট করে দেখাই দিতে হবে। এই সিলেক্ট করার জন্য আমাকে দুটো বাটনের ব্যবহার করতে হবে, এই একটা বাটন, এই একটা বাটন। এই বাটনের নাম হচ্ছে, এই বাটনের নাম হচ্ছে মার্ক ইন, এবং এই বাটনের নাম হচ্ছে মার্ক আউট। মূলত ছোটোবেলায় স্কুলে আমরা যে থার্ড ব্র্যাকেটটা শিখেছি, সেই থার্ড ব্র্যাকেটটাকে এখানে মার্ক ইন এবং মার্ক আউট বলা হচ্ছে। সো এখানে আসার পরে আমি মার্ক ইন করে ফেললাম, তাহলে এই জায়গা থেকে ধরে পুরো জায়গাটা সিলেক্ট করে ফেলছে। পুরোটা তো আমি নিব না, তাহলে আমি একটু সামনে আসার পরে এই যে রাউন্ড করার পরে এই পর্যন্ত আমি নিতে চাচ্ছি। আচ্ছা, এতটুকু রাউন্ড করছে, এইটুকু নিব আমি। দেন এখানে মার্ক আউট করে ফেললাম, তাহলে আমি মার্ক ইন এবং মার্ক আউট কিন্তু করে ফেলেছি। এখন যদি আমি ভিডিওটাকে এখান থেকে ধরে নেই বা এখান থেকে ধরে নিই, এক জায়গাতে নিলেই হবে, ধরে নিয়ে গেলাম, তাহলে দেখেন শুধুমাত্র ওই রাউন্ডের জায়গাটাই আসছে, রাউন্ড করে শেষ। ওকে, এভাবে করে একটা ভিডিও নিয়ে আসলাম, আর একটা ভিডিও নিয়ে আসলাম। তো এখন এখানে তো অল্প সময়ের ভিডিও, এই ভিডিওর টোটাল ডিউরেশনটা কত, আমি এটাকে একটু ক্লিয়ার, এই মার্কের জায়গাটাকে এরকম করে রাইট বাটন ক্লিক করে ক্লিয়ার ইন আউট করে দিলাম। এই ভিডিওর টোটাল ডিউরেশনটা এখানে দেখা যাচ্ছে 33.16 সেকেন্ডের একটা ভিডিও, টোটাল ভিডিওর এই ভিডিওর ডিউরেশনটা। তো এটা তো 33 সেকেন্ডের ভিডিও। আমাদের যদি খুব বড় ভিডিও, মানে মেইনলি সোর্স প্যানেলের ব্যবহারটা কি, মেইনলি সোর্স প্যানেলের ব্যবহারটা হচ্ছে অনেক বড় বড় ভিডিওকে কাটার। ধরুন আপনি একটা স্পোর্টসের ভিডিও নিয়ে আসেন, স্পোর্টসের ভিডিও তো অনেক বিশাল, 3 ঘন্টার ভিডিও হতে পারে, 4 ঘন্টার ভিডিও হতে পারে। তো এত বড় একটা ভিডিওকে আমরা কিভাবে কাটস করব? এত বড় একটা ভিডিওকে কাটস করার জন্যই সোর্স প্যানেলের ব্যবহার, না হলে সোর্স প্যানেলের অন্য কোনো ব্যবহার কিন্তু নাই। হ্যাঁ, আমি বুঝিয়ে বলছি এখনই। দেখেন, আমরা এই ভিডিওটাকে কিছু অংশ আমি কেটে নিয়ে আসলাম, এখানে আপনারা একটু আগে দেখছেন আমি কিন্তু শুরুর অংশটা কেটে ফেলছি। হ্যাঁ, আমি আবার ওইটাকে বাদ দিই, আমি অন্য একটা ভিডিওতে দেখাই, নতুন একটা ভিডিও। এখানে একটা ভিডিও আছে, আর একটা ভিডিও নিয়েছিলাম, এখানে একটা ভিডিও আছে। না, এই ভিডিও দেখলে বুঝবেন না, আমাকে আর একটা ভিডিও নিতে হবে। এই ভিডিওটাকে একটু নিয়ে আসি, এই ভিডিওটা উপরে নিয়ে গেলাম। এখন এই ভিডিওটার ঠিক এই এই অংশ থেকে এটুকু অংশ আমি নিব। হ্যাঁ, এর আগের এবং পরের অংশটুকু আমি নিব, তাহলে এখানে মার্কিং করে ফেললাম এবং এখানে মার্ক আউট করে ফেললাম, তাহলে সিলেকশন এইটুকু করলাম। আমি যে এখানে টেনে নিয়ে গেলাম, তাহলে গেল কতটুকু ভিডিও, শুধু এইটুকু ভিডিও, সরি, শুধু এইটুকু ভিডিও কিন্তু এখানে আমার এখানে পৌঁছাইছে। ওকে, অন্য কোনো ভিডিও কিন্তু পৌঁছান। তো এই ভিডিওটা দেখেন আমার একটু জুম হয়ে গেছে, তার কারণটা কি? এই ভিডিওর প্রপার্টিসটা একটু দেখি তো কি আছে। প্রপার্টিসটা দেখলাম, এই ভিডিওটার সাইজ আরও বেশি, এই ভিডিওটা 4K ভিডিও। সো 4K ভিডিও তো আমার এই ফুল এইচডি স্ক্রিনের মধ্যে আটকাচ্ছে না, তাই না? তো এই ধরনের ঘটনা যদি কখনো ঘটে, তাহলে আমাকে যেটা করতে হবে, এই ভিডিওর উপরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে স্কেল টু ফ্রেম সাইজ করতে হবে। এই যে
স্কেল টু ফ্রেম সাইজ, একটু অপশনটা এই অপশনে ক্লিক করলে পেছনে ভিডিওর দিকে তাকান সবাই, স্কেল টু ফ্রেম সাইজ, তাহলে ভিডিওটা আমার ফ্রেমের ওপরে ডিপেন্ড করে রিসাইজ হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে, এখন পারফেক্টলি হয়ে গেছে। ওকে, আর কিছু না। তো এখন যেটুকু অংশ আমি নিয়েছি এই ভিডিওটার, এই মাঝখানে যেটুকু সিলেকশন করা আছে, আমরা চাইলে এই ভিডিওটার যে আগের অংশটুকু আছে এবং পরের যে অংশটুকু আছে সেটাকেও কিন্তু ফিরিয়ে আনতে পারে। সেজন্য মাউসটা এরকম একটা কর্নারে নিয়ে গেলে এটাকে ধরে এরকম টান দিলে আগের অংশটুকু কিন্তু ফিরে আসছে। আবার পরের যে অংশটুকু ছিল সেটাকেও এরকম ক্লিক করে টেনে নিয়ে গেলে পরের অংশটুকু কিন্তু আবার ফিরে আসছে। এটাকে বলা হচ্ছে ভিডিও ট্রিম করা। আমরা ট্রিম করা মানে ওই যে ছেলেরা যে ট্রিম করে না, দাড়ি ট্রিম করে, ওই ট্রিমারই। তো ট্রিমার দিয়ে আমরা চাইলে একটা দাড়িকে ছোট করতে পারি, বাট এই জগতে বা প্রিমিয়ার প্রোর মধ্যে আমরা ছোট এবং বড় দুটোই করতে পারি। সো আমরা এই ভিডিওটাকে র্যান্ডমলি আবারও এখানে একটু নিয়ে যাই এবং এটাকে ডিরেক্টলি এখানে নিয়ে আসি। আমরা এরকম সোর্স প্যানেল থেকে ঘুরিয়েও নিয়ে আসতে পারি, অথবা ডিরেক্টলি এখান থেকেও টান দিয়ে এভাবে করে নিয়ে যেতে পারি। এই ভিডিওটার অরিজিনাল ভিডিও হচ্ছে এটাকেও টান দিয়ে এরকম নিয়ে যেতে পারি। এই যে নিয়ে আসলাম এই ভিডিওটাকে। এখন এখানে তো পুরো ভিডিওটাই চলে আসছে, রাইট? এই ভিডিওর শেষ অংশ দেখেন, আমি যদি এই ভিডিওটার এই পর্যন্ত আমি রাখবো, এর পরের যে অংশটুকু আছে এটাকে আমি রাখতে চাচ্ছি না, তাহলে মাউসটাকে এরকম লাস্টে নিয়ে গেলেই হয়, কোনো ক্লিক করতে হয় না, জাস্ট এখানটা এখন মানে ক্লিক করে ছোট করতে হবে, মানে এই যে রেড হয়ে যাচ্ছে এটা কিছু করতে হয়, এটা মাউস নিলেই হয়, এরকম নিলেই হয়। তো এই শুরুর অংশটাকেও আমি এতটুকু রাখতে চাচ্ছি না, এখান থেকে নিব, তাহলে এখান থেকেও নিয়ে আমি ট্রিম করে ফেলতে পারি। তাহলে যে কোনো ভিডিও লেয়ারকে আমি চাইলে এরকম ট্রিম করে ছোট বা বড় করে ফেলতে পারি। আমরা কি ভিডিওর মাঝখান থেকে কেটে ফেলতে পারি না? এই এত বড় একটা ভিডিও, হ্যাঁ আমরা মাঝখান থেকেও কাটতে পারি। সেটার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে রেজর টুল। তো এটা হচ্ছে, আমরা রেজর টুল নিয়ে গল্প করছি, আগে একটু এটার সাথে পরিচয় করে দিই আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের টুল প্যানেল, হ্যাঁ, বা টুলস প্যানেল। এই টুলস প্যানেলের মধ্যে এই অল্প কিছু টুলস আছে, মূলত এই অল্প কিছু টুলস ব্যবহার করে আমরা টোটাল ভিডিও এডিটিংয়ের কাজকে সমাপ্তি করতে পারবো বা কমপ্লিট করতে পারবো, কোনো প্রবলেম হবে না। ওকে, সো এই টুলস প্যানেলের মধ্যে অনেকগুলো অপশন আছে, আমরা ওয়ান বাই ওয়ান সবই জানবো। আজকে হচ্ছে রেজর টুলটা জানবো। এইটা হচ্ছে আমাদের রেজর টুল। এই রেজর টুলেরও একটা শর্টকাট বাটন আছে, এটার নাম হচ্ছে সি, সি ফর ক্যাট। হ্যাঁ, ক্যাট বানানো যে সিটা লেখা ওই সি। তো সি প্রেস করলে এটা অন হবে, অথবা এখানে ক্লিক করলে এটা অন হয়ে গেল। এখন মাউসটা এখানে আনলে দেখেন মাউসটা এই টাইমলাইনের মধ্যে দেখতে একটু ভিন্ন, দেখতে কেমন যেন অন্যরকম লাগছে। এখন এই মাউসটা থেকে যদি আমি এই ভিডিও লেয়ারের মাঝ বরাবর কেটে দিই এবং আবার সিলেকশন বাটন ক্লিক করলাম, এখন দেখেন দুটো ভিডিও আলাদা হয়ে গেছে। দেখেন দুটো ভিডিও কিন্তু আমি আলাদা করে ফেলছি। এইভাবে করে আমরা একটা ভিডিও মাঝখান থেকে কেটে ফেলতে পারি বা একটা ভিডিওকে ডিরেক্টলি ট্রিমও করে ফেলতে পারি। ওকে, তো আমরা একটা ভিডিওকে সোর্স প্যানেল থেকে নর্মালি কেটে নিয়ে আসি, কারণ এটা আমাদের টাইম লাইন। এই টাইম লাইনের মধ্যে এরকম একটা ভিডিও আর একটা ভিডিও, এখানে আর একটা ভিডিও, এরকম সব ভিডিওকে একটার পর একটা জোড়া লাগিয়ে আমরা একটা পারফেক্ট ভিডিও, এখানে আরেকটা ভিডিও আছে, এই ভিডিওটাকে আমি ডিরেক্টলি সোর্স প্যানেল থেকেও নিয়ে এই সোর্স প্যানেলে নিয়ে যেতে পারি, অথবা ডিরেক্টলি এখানেও নিয়ে আসতে পারি। এখানে আনার পর এখন ফিল করলাম যে ভিডিওটা তো অনেক বড়, এত সময় আমি চাই না, একটু স্কেল টু ফ্রেম সাইজ করে নিই, করে ফেললাম। তো ভিডিওটা এত বড় আমার গল্পের সাথে যায় না বা আমার গানের সাথে যাচ্ছে না ভিডিওটা, তাহলে আমি এই ভিডিওটাকে এদিক থেকে একটু ছোট করে ফেলি, হ্যাঁ, এবং এটাকে টেনে লাগাই দিলাম এখানে। এখন ভিডিওটা একটু ছোট হয়েছে, আগের থেকে তুলনামূলকভাবে একটু ছোট হয়েছে, বাট এতটাও বড় চাই না, এতটুকু এই পর্যন্ত রাখতে চাচ্ছি। তাহলে ইজি ওয়ে কি, এটাকে ধরে ছোট করে ফেললাম, এটা হচ্ছে ট্রিম করা। অথবা এটা যেরকম আছে এই রেজর টুল দিয়ে এখানে একটা কাটস করে ফেললাম, তাহলে ওখান থেকে কেটে গেল। এই বাকি অংশটুকুকে ক্লিক করে কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করতে হবে। ডিলিট করার ওয়ে হচ্ছে কিবোর্ডের ডিলিট বাটন, আলাদা করে এই প্রিমিয়ার প্রোর মধ্যে কোনো ডিলিট বাটন নাই, সেখানে ক্লিক করে ডিলিট বাটনে একটা ক্লিক করলাম, এটা ডিলিট হয়ে গেল। তো এত কষ্ট কে করবে? এভাবে আবার দেখেন ডিলিট করার পর ওই অংশটুকু আবার আমি নিয়ে চলে আসছি, আবার এভাবে করে ট্রিম করে ছোট বড় করে ফেলতে পারতেছি। তো এইটা হচ্ছে ট্রিম করা, যে কোনো ভিডিওকে ছোট বা বড় করা, শুরুর অংশ থেকে বা শেষের অংশ থেকে, আমরা এটাকে বলছি ট্রিম করা। সো এই ট্রিম করার পদ্ধতি চালু হওয়ার পর থেকে এই রেজর টুল বা সোর্স প্যানেলের ব্যবহারটা কিন্তু অনেকাংশে কমে গেছে। তো আজকে এই যে ট্রিম করার যে কার্যক্রমটা আমি করে ফেললাম, ইজিলি দেখলেন যে ডিরেক্টলি প্রজেক্ট থেকে এখানে নিয়ে চলে আসলাম। তো এই কার্যক্রমটা কিন্তু সব ক্ষেত্রে আপনারা করতে পারবেন না। এই সোর্স প্যানেলটা তাহলে ব্যবহারটা কি? অনেক সময় অনেক ভিডিও নিয়ে আপনারা কাজ করবেন যে ভিডিওটা লেন্থ 3 আওয়ার্স, 4 আওয়ার্স, এর চেয়েও বেশি হতে পারে। সেই ভিডিওকে কি আপনারা টাইম লাইনে কাটতে পারবেন? টাইম লাইনে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আপনারা দেখতে দেখতে জীবন শেষ। তখন আপনারা ওই ভিডিওটাকে এই সোর্স প্যানেলের মধ্যে নিয়ে যাবেন এবং এই সোর্স প্যানেলের মধ্যে নিয়ে যে কিছুটা কাটস করার পর দেন আপনারা বাকি জায়গাটা ইউজ করবেন। ওকে, এটা হচ্ছে সোর্স প্যানেলের ব্যবহার। ওকে, তো আশা করছি যে আপনারা বুঝতে পারলেন। এখন আমরা একটা ভিন্ন কাজ দেখব। দেখুন এখানে একটা আমি ভিডিও নিয়ে আসছি একটু আগেই, এই ভিডিওটাকে একটু এদিকে চাপিয়ে নিয়ে আসি।
হ্যাঁ, ভিডিওটা টোটাল ভিডিও ডিউরেশন এইটুকু। এই ভিডিওটাকে আমরা দেখেন, আচ্ছা দেখেন আমার ভিডিওটা একটু স্লো প্লে হচ্ছে, হ্যাঁ এমনি তো আমার ভিডিও স্লো, কিন্তু আমার প্রিভিউটা করতেও সময় লাগছে, একটু স্লো হচ্ছে। তো এরকম আপনাদের প্রিমিয়ার প্রো স্লো হয়ে যাবে যখন অনেক ভিডিও নিয়ে কাজ করবেন। আসলে এটা একটা প্রফেশনাল সফটওয়্যার এবং বেশ ভারী সফটওয়্যার। এটা যে কোনো কম্পিউটারে নিলেই কম্পিউটার একটু স্লো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে প্রিভিউটা যাতে স্মুথ হয় সাময়িক সময়ের জন্য আপনারা এখান থেকে ক্লিক করে আপনাদের ভিডিও কোয়ালিটি 1/4 করে ফেলতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ভিডিও কোয়ালিটি এখান থেকে পচা হয়ে যাবে, বাট এটা শুধু আপনার কাজ করার মুহূর্তের জন্য পচা হলো, এটা কিন্তু বাস্তবে ভিডিওটার কোয়ালিটি কমলো না। হ্যাঁ, ভিডিওটা জাস্ট দেখার জন্য, প্রিভিউটা দেখার জন্য এটা কোয়ালিটি আমি কমিয়ে রাখলাম। এটা 1/4 করে রাখতে পারি, 1/2 করে রাখতে পারি, এটাই হচ্ছে এটার বিষয়টা। আর বাম পাশে যেটা আছে এটা হচ্ছে জুম করার বিষয়। এখান থেকে আমরা 50% জুম করতে পারি, জুম করে এখান থেকে একটু ডানে বামে নিয়ে যেতে পারি, এখান থেকে ওপর নিচে নিয়ে যেতে পারি, আবার এখান থেকে ক্লিক করে ফিট করে দিতে পারি। এরকম করে অনেকখানি জুম করতে পারবেন আপনারা। 200%, 150% আবার ফিট করে দিতে পারি। নর্মালি এইসব জুমের খুব একটা ব্যবহার নাই। মাস্কিংয়ের ক্ষেত্রে ব্যবহার আছে, ইন ফিউচারে জানবো আমরা, নর্মালি ব্যবহার নাই। এমনি এইটার ব্যবহার আছে, এটাকে আপনারা কমিয়ে রাখবেন, কমিয়ে দেন ভিডিও এডিটিং প্র্যাকটিস করবেন। অন্যথায় আপনাদের ভিডিও কিন্তু স্লো প্লে হবে, প্রিমিয়ার প্রোতে কাজ করতে কষ্ট হবে, কম্পিউটার হ্যাং হয়ে যাবে, এরকম প্রবলেমগুলো ফেস করবেন। হ্যাঁ, এটাতে আবার এখানে ক্লিক করে ফুল করে দিলে আবার নর্মাল হয়ে গেল। ওকে, তো এই এমন না যে এক্সপোর্ট করার সময় বা ভিডিও সেভ করার সময় এটাকে আপনাকে ফুল করে দিতে হবে। এটা 1/4 থাকুক আর 1/2 থাকুক, এটা শুধু এই প্রিমিয়ার প্রোতে দেখার জন্য, এটার বাহিরের দুনিয়ায় কোনো কাজ নাই। এখন এখানে যেটুকু ভিডিও আছে আমি এটাকে আবার একটু কেটে ছোট করে ফেলি। দেখেন এই ভিডিওটাকে আমি যদি চাই রাইট বাটন ক্লিক করে স্পিড/ডিউরেশন, এখানে আসলে এটাকে দ্রুত করে ফেলতে পারি, আরও ফাস্ট করে ফেলতে পারি। সো আমার ভিডিওর স্পিড কত এখন? আমার ভিডিওর স্পিড আছে 100। এটাকে যদি আমি একটু বাড়াতে চাই 100 থেকে, আমি এটার স্পিডটাকে আরও বাড়িয়ে দিলাম, এটাকে করে দিব হচ্ছে 140। এভাবে টাইপ করে আমরা বসাতে পারি। দেন ওকে প্রেস করলাম। দেখেন আমার ভিডিওর ডিউরেশনটা বা লেয়ারের যে লম্বা সাইজটা সেটা একটু কমে আসছে, কারণ ভিডিওটা ফাস্ট হয়ে গেছে আগের থেকে। হ্যাঁ, ভিডিও দেখে বোঝা যাচ্ছে না কতটুকু ফাস্ট হচ্ছে। আমি আরেকটু ভিডিও বড় করে নিলাম। আমি রাইট বাটন ক্লিক করে স্পিড/ডিউরেশন থেকে, এটার ডিফল্ট স্পিড ছিল হচ্ছে 100, আমি এটাকে এখন 200 করে ফেলি। দেন ওকে প্রেস করি, তাহলে দেখেন ভিডিওটা এখন আগের থেকে ফাস্ট হয়ে গেছে অনেক। হ্যাঁ, এটা কিন্তু স্লো মোশন ভিডিও, এটা কিন্তু মানে রিয়েল ভিডিও স্লো মোশন ছিল, তো সেটাকে আমি ফাস্ট করে ফেলছি। এখন এই ভিডিওটাকে আবার স্লো করতে চাই, তাহলে রাইট বাটন ক্লিক করে সেই একই স্পিড/ডিউরেশন বাটন থেকে এটাকে আমি করে ফেলবো হচ্ছে 50, 40, এটাকে করবো হচ্ছে 70। দেন ওকে প্রেস করলাম। এখন দেখেন আমার ভিডিওর লেন্থ ডিউরেশনটা কত বড় হয়ে গেছে, কারণ আমি তো স্লো করে ফেলছি, তাই আমার ভিডিওটা সময় বেশি লাগবে দেখাতে। এখন দেখেন ভিডিওটা কত স্লো হয়ে গেছে, অনেকখানি স্লো হয়ে গেছে, আস্তে আস্তে প্লে হচ্ছে। এভাবে করে আমরা যে কোনো ভিডিওর স্পিডকে স্লো বা ফাস্ট করতে পারি। রাইট বাটন ক্লিক করে স্পিড/ডিউরেশন থেকে এটাকে 100 করে ওকে প্রেস করে ফেলবো। স্লো বা ফাস্ট করার এই অপশনটাকে আমরা আরেকবার দেখবো। এই ভিডিওটাকে এবার নিয়ে আসবো এবং দেখেন এই ভিডিওটা এখানে আছে। এই ভিডিওটার মধ্যে একটা মেয়ে দৌড়াচ্ছে এখান থেকে বা হেঁটে যাচ্ছে। এটাকে যদি আমরা একটু ফাস্ট করতে চাই তাহলে কীভাবে করতে পারি? ওই একই অপশন, রাইট বাটন ক্লিক করে স্পিড/ডিউরেশন, এবং এটা 100 আছে, এখন এটাকে 200 করে দিব। দেন ওকে প্রেস করলাম। এখন দেখেন এই মেয়েটা একটু জোরে জোরে দৌড়ে যাবে। ওকে, এটার বাই ডিফল্ট স্পিড কত ছিল বা এটা নর্মাল স্পিড কত ছিল? এটা ছিল 100। তো আমরা 100-এ নিলে তো এটা আবার আগের অবস্থানে ফিরে যাবে। আমরা এর চাইতেও স্লো করবো, মানে স্লো মোশন করতে চাচ্ছি। দ্যাটস ওয়াই এবার এটাকে আমি 60 করবো, অনলি 60। হ্যাঁ, 60 মানে শুধুমাত্র 60 করবো, এর চেয়ে 160 না আবার। তো 60 করে ওকে প্রেস করলাম। এখন দেখেন ভিডিওটা কত স্লো হয়ে গেছে, মেয়েটা কত আস্তে আস্তে হাঁটতেছে, একদম স্লো করে ফেলছি। এইভাবে করে আমরা একটা ভিডিওকে স্লো বা ফাস্ট করতে পারি। সো রাইট বাটনে ক্লিক করে স্পিড/ডিউরেশন থেকে আমরা এটাকে 100 করতে পারি, অথবা আমরা এই যে কার্যক্রমটাকে করলাম এটাকে না আনডু করা যায়, মানে পেছনের জায়গাতে ফিরে আনা যায় আবার। তো পেছনের জায়গাতে ফিরে আনার জন্য Ctrl+Z, এখন আবার ফাস্ট হয়ে গেছে, একটু আগে ফাস্ট করছিলাম, আবারও Ctrl+Z, তাহলে ভিডিওটা আবার নর্মাল অবস্থায় চলে আসছে। এইভাবে করে যে কোনো কার্যক্রম আমরা যদি একবার করে ফেলি প্রিমিয়ার প্রোতে, আমরা যদি ব্যাকে আসতে চাই বা ব্যাক আসতে চাই বা আন্ডু করতে চাই, তাহলে কন্ট্রোল এবং জেড এই দুটো বাটনকে একসঙ্গে প্রেস করবেন, তাহলে আন্ডু হয়ে যাবে। ওকে, দেখুন আমরা এই আন্ডুর অপশনটা আবার অ্যাপ্লাই করবো একটু পরে, তাহলে ওইটাও শিখে ফেলবো। আমরা এতক্ষণ স্লো বা ফাস্ট করলাম, এবার আমরা রিভার্স করব, মানে মেয়েটা যে সামনের দিকে হেঁটে যাচ্ছে এই মেয়েটা যেন উল্টো দিকে হেঁটে আসে। দ্যাটস আমরা রাইট বাটন ক্লিক করে সেই একই অপশন স্পিড/ডিউরেশন, এখান থেকে দেখেন রিভার্স স্পিড নামে একটা অপশন আছে, জাস্ট এটাকে সিলেক্ট করব, দেন ওকে প্রেস করব। এখন দেখেন মেয়েটা না উল্টো দিকে হেঁটে আসবে।
মেয়েটা সম্পূর্ণ উল্টো দিকে হেঁটে হেঁটে আসতেছে। তো এই যে কার্যক্রমটা, মেয়েটা যে উল্টো 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 দিকে হেঁটে আসতেছে, এটাকে না আমি এখন বন্ধ করে দিতে চাচ্ছি। এটা ভুল হয়ে গেছে আমার, আমি এটা রাখতে চাচ্ছি না। তো এরকম যদি আপনার মন মানসিকতা হয় বা চিন্তা হয় যে ভুল করে ফেলছেন বা আন্ডু করতে চান যে কোনো কারণেই, তাহলে কন্ট্রোল এবং জেড একসাথে প্রেস করবেন। দেখেন এবার আবার আগের অবস্থানে, মেয়েটা এবার ঠিকঠাক মতো বাই ডিফল্ট যেভাবে ভিডিওটা ছিল ঠিক ওই অবস্থানে আমি ফিরে নিয়ে চলে আসছি। এইভাবে করে আমরা যে কোনো ভিডিওকে স্লো বা ফাস্ট বা রিভার্স অপশনে অ্যাপ্লাই করতে পারি। ওকে, এখন আমরা আমরা একটু ইফেক্ট সম্পর্কে জানবো। এটাই শেষ। একটু সময় দিন আমাকে, আর একটু মনোযোগ দিন। প্রিমিয়ার প্রোর মধ্যেও আমাদের একটা ভিডিওতে অনেক কিছু কিন্তু ব্যবহার করব। এই অনেক কিছু ব্যবহার করার জন্য আমাদের কাছে একটা অপশন আছে বা একটা প্যানেল আছে যার নাম হচ্ছে ইফেক্ট। এই ইফেক্টের মধ্যে দেখেন লিমিটেড প্রিসেট, অডিও ইফেক্ট, অডিও ট্রানজিশন, ভিডিও ইফেক্ট, ভিডিও ট্রানজিশন, অনেক কিছু কিন্তু আছে। তো এই ভিডিও ইফেক্টের মধ্যে একটা ক্লিক করে দেখেন আবার কতগুলো ফোল্ডার বের হয়েছে। এই একটা ফোল্ডারের মধ্যে আবার ক্লিক করলে তার মধ্যে দেন কতগুলো ইফেক্ট কিন্তু বের হচ্ছে। তো অনেক ইফেক্ট কিন্তু এর মধ্যে আছে। এখন এতগুলো ইফেক্ট আপনি কতদিনে শেষ করবেন বা কতদিনে, এটা কি আদৌ কি এতগুলো মনে থাকবে? আসলে প্রিমিয়ার প্রো একটা প্রফেশনাল সফটওয়্যার হওয়ার কারণে এর মধ্যে হিউজ পরিমাণ ইফেক্ট আছে, অনেকগুলো ইফেক্ট আছে। এই অনেকগুলো ইফেক্ট থাকার কারণে একজন প্রফেশনাল পার্সন এই ইফেক্টগুলো এখানে এসে খোঁজার মতো সময় নেই। দ্যাটস ওয়াই আমাদের এখানে একটা সার্চ বক্স কিন্তু দিয়ে দিয়েছে। আপনি চাইলেই এখানে এসে এই সার্চ বক্সের মধ্যে সার্চ দিয়ে আপনার যে ইফেক্টটা দরকার সেই ইফেক্টটাকে আপনি ব্যবহার করবেন। সো প্রফেশনাল জগতে আসলে প্রিমিয়ার প্রোর মধ্যে যত ইফেক্ট আছে এর মধ্যে হাতে গোনা 20-25টা আপনার প্রচুর ইম্পর্টেন্ট বা আপনার মুখস্থ করতে হবে, এবং এই মুখস্থটা খাতা কলমে লিখে না এমনি এমনি মুখস্থ হয়ে যাবে, মানে কাজ করতে করতে আপনাদের ব্রেনে সেট খেয়ে যাবে, ঠিক যেমন আমার হয়েছে। তো আপনাদেরও ডেফিনেটলি এটা হবে। তো এই ইফেক্টের মধ্যে সার্চ বক্সে এসে আমরা কোনো ইফেক্টকে সার্চ দিয়ে দেন আমরা সেটাকে ব্যবহার করব। আজকে আমরা ছোট্ট দুইটা ইফেক্ট শিখব। তো এটা হচ্ছে ফ্লিপ, FLIP। ফ্লিপ লিখলে দুটো ইফেক্ট চলে আসে দেখেন, হরিজন্টাল, মানে ফ্লিপ নামে যা কিছু আছে সব কিছু এখানে আসবে। তো এর মধ্যে দুটো ইফেক্ট নিয়ে আমরা কাজ করবো, একটা হচ্ছে হরিজন্টাল ফ্লিপ আর একটা হচ্ছে ভার্টিক্যাল ফ্লিপ। সেই দুটো ইফেক্ট, তো ইফেক্টকে যে কোনো ভিডিওর মধ্যে ব্যবহার করার জন্য ওই ইফেক্টকে এরকম ধরে ভিডিওর মধ্যে নিয়ে যে ছেড়ে দিতে হয়। দেখেন মেয়েটা এই পাশে ছিল, মেয়েটা কিন্তু এই পাশে চলে আসছে। ওকে, জাস্ট ইফেক্টের একটা অ্যাপ্লাই হয়েছে। তো একই রকমভাবে এই ভার্টিক্যাল ফ্লিপ, এটাকেও আমরা একটু ব্যবহার করা দেখবো। এই ভার্টিক্যাল ফ্লিপকে এরকম ধরে নিয়ে গিয়ে এটার মধ্যে ছেড়ে দিলাম, দেখেন মেয়েটা উল্টো হয়ে গেছে। এইভাবে আমরা দুটো ইফেক্টের ব্যবহার কিন্তু শিখলাম। তো দুটো ইফেক্টে আমি কি দুটো ইফেক্ট এরকম ধরে ধরে নিয়ে গিয়েছি না, তাহলে কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আন্ডুও করতে পারি। সো কন্ট্রোল জেড, আমি কিন্তু আবার পুনরায় আগের অবস্থানে নিয়ে আসছি, আবার করে দেখাই। তো এই ভার্টিক্যাল ফ্লিপটাকে এবার আমি অ্যাপ্লাই করবো, যাতে করে কি হয় এটা আমি জানি না, আমি এটা দেখি, এবার দেখি। এই যে কোনো ইফেক্টকে অ্যাপ্লাই করতে হলে এটাকে নিয়ে যে এই ভিডিও লেয়ারের ওপর ছেড়ে দিতে হয়। সো ভার্টিক্যাল ফ্লিপকে এরকম ধরে নিয়ে গিয়ে আমি এটার উপর ছেড়ে দিলাম, তাহলে কি ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেল। আমরা ফিউচারে আরও অনেক ইফেক্ট শিখবো। কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে এটাকে আপাতত এখানে পজ করলাম। আচ্ছা, তাহলে আমরা লাস্ট মোমেন্টে যে তিনটা বিষয় শিখলাম, স্লো মোশন, ফাস্ট মোশন, রিভার্স এবং ইফেক্টের অ্যাপ্লাই, দুটো ইফেক্টের আমরা অ্যাপ্লাই শিখলাম। এটা নিয়ে পার্টিকুলার কোনো প্রশ্ন আছে কিনা? দেখেন এই টাইম লাইনের মধ্যে এই পাশে কতগুলো লেয়ার, এই পাশে কতগুলো লেয়ার, এটাকে জুম ইন জুম আউট কীভাবে করবো? এখানে দেখেন একটা স্লাইডার আছে, এই স্লাইডারটা এরকম মাঝখানে ধরলে এরকম ডানে বামে যাওয়া যাচ্ছে। আপনারা দেখতে কষ্ট হচ্ছে আমি জানি। তারপরে দেখেন এইখানে ক্লিক করে এটাকে দিয়ে ডানে বা বামে সব জায়গায় আমরা যেতে পারি। আবার এটার এই পয়েন্টকে ধরে এরকম করে টানলে জুম ইন, জুম আউট এবং জুম ইন করতে পারি আমরা। জুম ইনটা হয় কোথায়? যেখানে এই হেডারটা থাকে। এবং আরেকটা বিষয় প্রসঙ্গক্রমে চলে আসলে একটু বলে যাই, এই হেডারটা যেখানে থাকবে সেই ভিডিওটা কিন্তু এখানে দেখতে পারবো। এই হেডারটা এখন এখানে থাকলে এই ভিডিওটা দেখতে পারবো। তো এই হেডার এখানে থাকলে কি আমি বাচ্চাকে দেখতে পারবো না? এবং এই হেডারটা এখানে আছে, আমি এটার মাধ্যমে যদি এরকম করি তাহলে জুম ইন এখানে হচ্ছে এবং জুম আউট এখানে হচ্ছে। এইভাবে করে জুম ইন জুম আউট আমরা করতে পারি। তারপর এটাকে আমি কেটে দিলাম। নর্মালি ফাইল থেকে আমি যখন এরকম সিকোয়েন্সে ক্লিক করবো, এই যে সিকোয়েন্সে ক্লিক করলাম, এখানে অনেকগুলো অপশন আছে, এই যে 1080, 720 অনেকগুলো অপশন আছে। আমরা 1080টা ক্লিক করে দেন ওকে প্রেস করলাম, মানে একটা ফুল এইচডি সিকোয়েন্স নিয়ে ফেললাম। পাশে যে 30 লেখা ছিল এটার মিনিং হচ্ছে 30 FPS, মানে 1 সেকেন্ডে 30টা ছবি তোলে। আপনি যে ক্যামেরাতে ভিডিও করছেন সে 1 সেকেন্ডে 30টা ছবি তুলে আপনাকে ওয়ান বাই ওয়ান করে করে দেখাচ্ছে। যত বেশি ফ্রেম হবে, অর্থাৎ যত বেশি ছবি হবে, ততই ভিডিও স্মুথ লাগবে, তত ভিডিও দেখতে সুন্দর লাগবে। এই হচ্ছে আমাদের সিকোয়েন্স বা ফ্রেমের বিষয়বস্তু। একটু ইন ডিটেলসে আমি গেলাম। এত কঠিনভাবে চিন্তা করবেন এটা নিয়ে, আপনার ক্লায়েন্ট কি আপনার পরীক্ষা নেবে? ক্লায়েন্ট এসে বলবে বলেন এইচডি ভিডিও কি, 4K ভিডিও কি, এটা আপনাকে জিজ্ঞেস করবে কোনো ক্লায়েন্ট? কোনো ক্লায়েন্ট জিজ্ঞেস করবে না। উনি বলবে ফুল এইচডি নিতে, ফুল এইচডিতে ক্লিক করবেন, ফুল এইচডি নেবেন। জীবন সহজ করতে হবে। আপনি স্মার্ট টিভি ইউজ করে কেন আপনার জানতে হবে 21 ইঞ্চি টিভি ওই মোটা টিভিতে কীভাবে চলতো, রিমোট ছাড়া কীভাবে আমরা চালাইতাম? আমরা রিমোট ছাড়া টিভি চালাই নাই সবাই, আমাদের মনে আছে না? আমাদের টিভিতে কিন্তু রিমোট ছিল না, পরে রিমোট আসছে। এখন ভাবতে পারি আমরা রিমোট ছাড়াও আমরা টিভি চালাতে পারবো, এটা কি পসিবল? ভাবতেই পারি না আমরা।
তাহলে ওই টিভির গল্প আমাদের দরকারই নাই। তার মানে আমাদের কোনো ক্লায়েন্ট আমাদের পরীক্ষা নেবে না, আমাদের ফুল এইচডি, এইচডি, 4K এইসব সিকোয়েন্স নিয়ে লাইফে কাজ করতে হবে। তার মধ্যেও এগুলো আমাদের চুজও করতে হবে না, আমাদের ভিডিওগুলোই রেডি করা থাকবে। ওই ভিডিওগুলো স্লাইড করে নিয়েই আমরা আরাম করে কাজ করতে পারবো। তো এখন এইখানে আরেকটা ভিডিও আছে, এটাকেও আমি অল্প একটু অংশ নিয়ে আসি। তো এটা কি অনেক বড় সাইজের, রাইট? আমি এটাকে ছোট করে ফেললাম, ছোট করে এটাকে এখানে লাগাই দিলাম। এখন এই দুটোকে কিভাবে আনবো বা এখানে লাগাবো কিভাবে, এটা দুইটা কমান্ডই প্রচলিত, মানে যারা ইন্ডাস্ট্রিয়াল পার্সন তারা দুটো ইউজ করে। সো আমরা নর্মালি এটাকে এরকম ডাবল সিলেক্ট করে এটাকে এরকম করে ডানে বামে টানতে পারি, এটা একটা অপশন। আচ্ছা, আর একটা অপশন আমি বলি, এটা আজকে টপিকের মধ্যে আছে বা নেক্সট ক্লাসে আছে। দেখেন এখানে দুটো অপশন আছে, এখানে একটা ক্লিক করলে জাস্ট নর্মালি অন হয়। তো এখানে ছোট্ট একটু তীর চিহ্নের মতো দেখা যায় নিচে কোণাতে। হ্যাঁ, যদি এরকম ক্লিক করে ধরে রাখি দুটো অপশন বের হয়। তো ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল, এখানে যদি ক্লিক করি দেন আমি এখান থেকে ক্লিক করে সবগুলোকে একসঙ্গে নিয়ে যেতে পারি বা পেছনে নিয়ে আসতে পারি, এরকম শুরুর অংশ থেকে আমি এটা করতে পারি। আবার এখানে ক্লিক করে ধরে যদি নিচেরটা সিলেক্ট করি, ট্র্যাক সিলেক্টেড ব্যাকওয়ার্ড টুল, এখান থেকেও আমি পুরোটা এরকম ধরে সামনে পেছনে আনতে পারি। সো এই অপশনটা না একটু জটিল, বা এই অপশনটা অন করা আবার এরকম করাটা, কাজ করাটা ভোগান্তিদায়ক, কষ্টদায়ক। তো এটা না করে আমরা তো কিন্তু নর্মালি এরকম সিলেক্ট বুঝতে করে দেন কিন্তু বুঝতে এটাকে পারছি এরকম স্যার। আনতে পারি, বা এরকম সিলেক্ট করে এখান থেকে আবার আনতে পারি। ওকে, একটু আগে আমি যে অপশনটা দেখালাম আপনাদেরকে, দেখেন এখান থেকে এই ট্র্যাক সিলেক্টেড ফরওয়ার্ড টুল, আমি যদি এটা অন করার পর এটা যদি শুরু থেকে ক্লিক করলে কিন্তু পুরোটাই সিলেক্ট হচ্ছে। এটা না করে আমি যদি এখান থেকে ক্লিক করি তাহলে এই দুটো কিন্তু একসঙ্গে মুভ করছে। ওকে, আবার এখান থেকে করলে শুধুমাত্র পুরোটাই একসঙ্গে মুভ হচ্ছে। এই যে কার্যক্রমটা, এই যে যেটা দেখাচ্ছি শেখাচ্ছি আপনাদেরকে এখন, এটা জটিল, এটা আপনার লাইফে কোনো কাজে আসবে না, কোনো টাইমই বাঁচাবে না। তার চেয়ে সহজ মাধ্যম হচ্ছে এই সিলেক্টেড বাটন দিয়ে আপনারা এরকম সিলেক্ট করে এটাকে চাপাই নেন বা এরকম সরিয়ে নেন। আবার এই পুরোটাকে একসঙ্গে সিলেক্ট করে এটাকে ডানে নেন বা এটাকে বামে নেন। আবার এইটাকে যদি আপনি এখানে জোড়া লাগাতে চান, এরকম পুরোটাকে সিলেক্ট করে এটাকে এরকম জোড়া লাগাই নেন। এভাবে করে আমরা ইউজ টু, আমাদের কম্পিউটার অলরেডি আমরা এভাবে করে কাজ করি। তো এটাকে আবার সরিয়ে দিলাম। আবার ধরেন এই ফাঁকা জায়গাটাতে আমি একটা ক্লিক করব, ক্লিক করে আমাদের কিবোর্ডের মধ্যে ব্যাক স্পেস বা ডিলিট নামের একটা বাটন আছে, দুটো বাটন। তা আমি যদি ব্যাক স্পেস বাটনে ক্লিক করি তাহলে দেখেন এটা এখানে চলে আসতেছে। আবার বলি, এটা এরকম ফাঁকা হয়ে আছে, বা এটা না শুধু এখান থেকে এই সবগুলো এরকম ফাঁকা হয়ে আছে। আমি এই ফাঁকাটাকে, গ্যাপটাকে ফিল আপ করতে চাই, বা এই চারটা ভিডিওকে এখানে আনতে চাচ্ছি, বা এটার সাথে লাগিয়ে দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি এভাবে করে ধরে তো আনতে পারি। তার পাশাপাশি ওটা না করে আমি এখানে একটা ক্লিক করে যদি ব্যাক স্পেস বাটনটা বা ডিলিট বাটনটা ক্লিক করি, সব কিন্তু এখানে চলে আসবে। আশা করছি এই লেয়ারগুলো নিয়ে এটাকে মুভমেন্ট করা, এটাকে একটু ভাগ করে মুভমেন্ট করা, এটার মাঝখানটা ফাঁকা আছে, এটাকে এরকম টেনে এনে জোড়া লাগানো, অথবা সবগুলোকে টেনে এনে জোড়া লাগানো, এটা নিয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকলো না। এই লেয়ারের মুভমেন্ট নিয়ে আমাদের স্যার মধ্যে কিন্তু কনফিউশন নাই আর। এই যে আজকের ক্লাসে, একদম আজকের ক্লাসে টোটালি যে কাজগুলো আমরা শিখছি বা দেখছি পার্সোনাল লাইফে, এই কাজগুলো আপনাদের কাজে আসবে একটা বড় ভিডিও এডিট করার ক্ষেত্রে। এটা আপনার লাইফে আসলে কোনো ক্লায়েন্ট এসে আপনাকে এই কাজ দিবেই না, এই কাজগুলো কেউই আপনাকে দেবে না। আমরা এই কাজগুলো কেন শিখছি? এই কাজগুলো শিখছি একটা বিশাল বড় ভিডিওতে ছোট্ট একটা পার্টের মধ্যে আমরা অল্প একটু জায়গা 2-3 সেকেন্ড স্লো মোশন করব। বাট এই স্লো মোশন, এই রিভার্স, এই ফাস্ট মোশন দেখেন আজকে পুরো ক্লাস জুড়ে কিন্তু শিখছি। শিখতে শিখতে এমন একটা সময় আসবে যখন আমরা একটা প্রজেক্টের কাজ ধরবো,